আজ আমাদের দেশের বীর সন্তান মহান দেশনায়ক আমাদের পরম পূজনীয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আজকের পর্বের একেবারে শুরুতেই আমি এবং হঠাৎ যদি উঠল কথার সকলের পক্ষ থেকে তাঁর চরণে শ্রদ্ধা নিবেদন করে আমরা আজকের এই পর্ব শুরু করছি। আজকের পর্ব হলো এই সপ্তাহে যেটা চর্চায়। আপনারা সবাই জানেন যে এই পর্ব আমরা প্রস্তুত করি প্রত্যেক সপ্তাহের রবিবার, এবং সেই পর্বে গোটা সপ্তাহে কি কি হয়েছে, গুরুত্বপূর্ণ ঘটনা কোনগুলি, সেইগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরি, যাতে এই বিষয়গুলো একটা জায়গায় থাকে, একটা গোটা সপ্তাহের রাউন্ড আপ। আজকের পর্বে প্রথমেই যে খবরটার কথা বলবো, যেটা এই সপ্তাহে খুব চর্চায় ছিল, সেটা হচ্ছে 100 দিনের কাজের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে দুর্নীতি। অনেক জায়গাতেই 100 দিনের কাজ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার আন্ডারে যে কাজ হচ্ছে সেখানে প্রচুর দুর্নীতি সামনে উঠে এসেছে। পশ্চিমবঙ্গের একটি গ্রামের কিছু মানুষজন আদালতে, কলকাতা হাইকোর্টে একটি মামলাও করেছেন, এবং সেখানে মামলাকারীদের অভিযোগ হচ্ছে যে তাদের এলাকায় 100 দিনের কাজের যে তালিকা বেরোচ্ছে সেখানে মৃত ব্যক্তির নাম, কারাবাসে রয়েছেন এমন ব্যক্তির নাম সেই তালিকায় থাকছে, এমনকি তাদের নামে টাকাও চলে যাচ্ছে। সেই টাকা কোথায় যাচ্ছে, কে নিচ্ছে, কেউ জানে না। তারই সঙ্গে তারা অভিযোগ জানিয়েছেন যে তাদের এলাকাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য এমন মানুষজন টাকা পাচ্ছেন যাদের অলরেডি পাকা বাড়ি রয়েছে, কিন্তু যাদের পাওয়ার কথা তারা সেই টাকা থেকে বঞ্চিত হচ্ছেন। এর সঙ্গে তারা এই অভিযোগও জানিয়েছেন যে তাদের এলাকায় পঞ্চায়েতে সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি দেখা যাচ্ছে। শাসক দলের নেতামন্ত্রীদের স্বজন পোষণও সামনে উঠে এসেছে। মামলাকারীদের বক্তব্য, জেলা শাসক, মহকুমা শাসক, বিডিও সবার কাছে গিয়ে তারা অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু তাদের তরফ থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি, তাদের অভিযোগ শোনা হয়নি। সেই জন্য তারা আলটিমেটলি আদালতের দ্বারস্থ হয়েছেন। এই সপ্তাহে কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও একটি প্রতিনিধি দল এসেছিল পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় 100 দিনের কাজ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় যে কাজগুলি রয়েছে সেগুলো কিভাবে হচ্ছে, ঠিকঠাক হচ্ছে কিনা, সেই সমস্ত দেখাশোনা করতে, পর্যবেক্ষণ করতে। এবং সেসব দেখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের এই প্রতিনিধি দলের চক্ষু চড়ক গাছ হওয়ার অবস্থা। কোথাও গিয়ে তারা দেখছেন একজনকে 40টা চারা গাছ দেওয়া হয়েছে, কিন্তু ফাইলে লেখা আছে তাকে 1 লক্ষ টাকার গাছ দেওয়া হয়েছে। কিংবা কোথাও গিয়ে তারা দেখেছেন যে একটা জায়গায় কুয়োতে 4টে রিং বসানো হয়েছে, অথচ খাতায় কলমে লেখা রয়েছে যে সেই কুয়োতে 42,000 টাকার কাজ হয়েছে। এবার একদিকে অবশ্যই বলা যেতে পারে যে তবু তো কিছু কাজ হয়েছে, কারণ বেশ কিছু জায়গায় এই প্রতিনিধি দল গিয়ে দেখতে পেয়েছে যে যদিও খাতায় কলমে লেখা আছে প্রচুর কাজ হয়েছে, সেসব জায়গায় ভূষণ্ডের মাঠ ছাড়া তারা আর কিছুই খুঁজে পায়নি, অর্থাৎ কাজকর্ম কিছুই নেই। এই বিষয়টা নিয়ে আমরাও একটি পর্ব তৈরি করেছি, এই 100 দিনের কাজের দুর্নীতি, প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজের যে দুর্নীতি সেই নিয়ে। আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে সেই পর্বটা আপনারা দেখে নিতে পারেন, আমরা লিঙ্ক নিচে দিয়ে রাখবো। এবার আসি এই সপ্তাহের দ্বিতীয় খবরে, যেটা সবথেকে বেশি চর্চায় ছিল। দ্বিতীয় খবর সেটা হচ্ছে এই সপ্তাহে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শুরু হয়েছে, আর সেই অনুষ্ঠান শুরু হয়েছে আজ থেকে, অর্থাৎ 23শে জানুয়ারি থেকে, যাতে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনকে এই উদযাপনের মধ্যে ইনক্লুড করা যায়। এবার নেতাজি সুভাষচন্দ্রের এই জন্মদিন নিয়ে অলরেডি কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের মধ্যে টানাপোড়েন শুরু হয়ে গেছে, রাজনীতি শুরু হয়ে গেছে। গোটা জিনিসটার সূত্রপাত ঘটে যখন এই প্রজাতন্ত্র দিবসের উদযাপনে পশ্চিমবঙ্গের তরফ থেকে নেতাজি সুভাষচন্দ্রকে নিয়ে একটি ট্যাবলো পাঠানোর কথা হয়, এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেটাকে খারিজ করে দেওয়া হয়। এরপরেই আঙুল তোলাতুলি শুরু হয়, চিঠি চালাচালি শুরু হয়। শেষমেশ আমাদের দেশের সুরক্ষামন্ত্রী রাজনাথ সিং চিঠির মাধ্যমে জানান যে পশ্চিমবঙ্গের তরফ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর ট্যাবলোর কথা আরেকবার বিবেচনা করার যে আর্জি করা হয়েছিল সেটাকে খারিজ করা হয়েছে। এরপর আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি মূর্তি স্থাপন করা হবে, কিন্তু যতদিন সেই মূর্তি স্থাপন করা না হচ্ছে ততদিন পর্যন্ত সেখানে থাকবে নেতাজির একটি হলোগ্রাম স্ট্যাচু। নেতাজি সুভাষচন্দ্র বসু এবং প্রজাতন্ত্র দিবসকে নিয়ে বিজেপি এবং তৃণমূলের মধ্যে বেশ বড় রকম একটা টানাটানি শুরু হয়ে গেছে। অন্যান্য বছরেও আমরা রাজনৈতিক দলগুলির মধ্যে এই টানাটানি দেখতে পাই, এবারেও আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বিজেপি এবং তৃণমূলের মধ্যে নেতাজিকে নিয়ে এই যে টানাটানি, দুজনেই নেতাজি সুভাষচন্দ্র বসুর উত্তরাধিকার নিজের দিকে টানতে চাইছেন, এর কারণটা কি এবং এই কাজে তারা কি আদৌ সফল হচ্ছেন, এই নিয়েও আমরা একটি পর্ব তৈরি করেছিলাম, তার লিঙ্ক আমরা নিচে দিয়ে রাখবো, আপনারা ইচ্ছে হলে সেই পর্বটি দেখে নিতে পারেন। এখানে আরও একটা কথা বলি, নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা সংঘাত তৈরি হয়েছে, তেমনই কিন্তু আরেকটি বিষয় নিয়ে কংগ্রেস এবং বিজেপির মধ্যেও সংঘাত তৈরি হয়েছে। এই সংঘাতের সূত্রপাত তখন হয় যখন বিজেপি সরকারের তরফ থেকে বলা হয় ইন্ডিয়া গেটে কংগ্রেসের আমলে প্রতিষ্ঠিত একটি অমর জওয়ান জ্যোতিকে সরিয়ে নিয়ে গিয়ে 2019-এ নরেন্দ্র মোদীর সরকারের সময় গঠিত ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের একই রকম একটি প্রজ্বলিত অগ্নিশিখার সঙ্গে মিলিয়ে দেওয়া হবে, অর্থাৎ দুটিকে মিলিত করা হবে, মার্জ করে দেওয়া
দেওয়া হবে। কংগ্রেসের এখানে বিরোধিতার কারণটা হচ্ছে তাদের বক্তব্য বিজেপি ইতিহাসকে বিকৃত করছে, বিজেপি ইতিহাসকে মুছে ফেলে নতুন ন্যারেটিভ তৈরি করতে চাইছে। এখানে বলে রাখি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসের দিন আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দুজনেই নিজের নিজের মতো করে নেতাজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। যদিও এখানে তারা আবার একে অপরকে কটাক্ষ করতেও ছাড়েননি। মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আঙুল তুলেছেন এবং কটাক্ষ করেছেন। তৃতীয় খবর যেটা এই সপ্তাহে চর্চায় ছিল সেই কথায় আসি। আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে একটা তিক্ত সংঘাত তৈরি হয়েছে, সে কথা আপনারা সবাই জানেন। কিন্তু এখন বিষয়টা এমন একটা জায়গায় পৌঁছেছে যেখান থেকে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার এটা নিশ্চিত করতে চাইছে যে আগামী দিনে আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতো ঘটনা যেন আরেকটা না ঘটে। সেন্ট্রাল ডেপুটেশনে বিভিন্ন রাজ্যের তরফ থেকে আইপিএস আইএএস অফিসারদের কাজ করতে আসা নিয়ে কেন্দ্রীয় সরকার বেশ কিছু কঠোর নিয়ম ইমপ্লিমেন্ট করতে চাইছে। তাদের বক্তব্য রাজ্য সরকারের তরফ থেকে একটা নির্দিষ্ট সংখ্যক আইএএস আইপিএস অফিসারদেরকে সেন্ট্রাল ডেপুটেশনে পাঠাতে হবে এবং সেটা একটা নির্ধারিত সময়ের মধ্যে পাঠাতে হবে। তারই সঙ্গে তারপরেও যদি কেন্দ্রীয় সরকার মনে করে যে কোনো একটা স্পেসিফিক সিচুয়েশনে পাবলিক ইন্টারেস্টে আরও কিছু অফিসার তার প্রয়োজন, তাহলে তাদেরকেও রাজ্য সরকারের তরফ থেকে অ্যাভেলেবেল করতে হবে। রাজ্য সরকারগুলির তরফ থেকে আইএএস আইপিএস অফিসারদের সেন্ট্রাল ডেপুটেশনে পাঠানোর ক্ষেত্রে একটা অনীহা সবসময় দেখা যায়। তারা ইচ্ছে করে এই অফিসারদেরকে পাঠাতে চান না কেন্দ্রীয় সরকারের কাজে, যে কারণে কেন্দ্রীয় সরকারের কিন্তু অনেক দিন ধরেই এই অফিসারদের কাজের ক্ষেত্রে একটা অভাব ছিল, সংখ্যা কম ছিল। তাই এই মুহূর্তে তারা এই নিয়মটা ইমপ্লিমেন্ট করতে চাইছে। অবশ্যই এই নিয়ে সংঘাত শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই বিরোধিতা করা হয়েছে এবং বলা হয়েছে এইভাবে কেন্দ্রীয় সরকার দুমদাম করে যদি অফিসার নিয়ে নেয় তাহলে প্রশাসনিক কাজে অসুবিধা হবে। কিন্তু বিষয়টা হচ্ছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, এমন আরও বেশ কয়েকটি রাজ্য যেখানে ক্ষমতায় রয়েছে বিজেপি, তারাও কিন্তু কেন্দ্রের এই কঠোর নিয়ম নিয়ে আসার বিরোধিতা করেছে। তারাও চাইছেন না যে এই ক্ষমতাটা কেন্দ্রের হাতে চলে যাক। যেটা আগেই বললাম, অনেক দিন ধরে কেন্দ্রীয় সরকারের কাছে এই আইএএস আইপিএস অফিসারদের অর্থাৎ আমলাদের একটা অভাব রয়েছে, সংখ্যা কম রয়েছে। তাই কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে এই আইনটা ইমপ্লিমেন্ট করতে চাইছে। প্রথমত, এই আইন ইমপ্লিমেন্ট হলে তাদের সেই অভাবটা পূরণ হবে, চিন্তাটা দূর হবে। দ্বিতীয়ত, ক্ষমতাটা রাজ্যের থেকে বেশি কেন্দ্রের কাছে আসবে এই সেন্ট্রাল ডেপুটেশনের ক্ষেত্রে। আর তৃতীয়ত, তারা নিশ্চিত করতে পারবে যে আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতো ঘটনা যেন এরপরে আরেকটা না ঘটে। এই নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করেছি একটি পর্বে, তার লিঙ্ক নিচে দেওয়া থাকবে, আপনারা ইচ্ছে হলে সেটা দেখে নিতে পারেন। এইবার আসি চতুর্থ খবরে, যেটা এই সপ্তাহে চর্চায় ছিল। পশ্চিমবঙ্গের বিজেপির মধ্যে রক্তক্ষরণ অব্যাহত। পশ্চিমবঙ্গে বিজেপির মধ্যে যে সমস্ত বিক্ষুব্ধ নেতারা কর্মীরা রয়েছেন তাদের তরফ থেকে এখনও এমন কোনো বার্তা পাওয়া যায়নি যে এই সমস্যার খুব শিগগিরই কোনো সমাধান হতে চলেছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রীয় বিজেপির তরফ থেকেও বঙ্গ বিজেপির প্রতি একটা অনীহা দেখতে পাওয়া যাচ্ছে। কারণ এই মুহূর্তে আগামী দিনে উত্তরপ্রদেশে নির্বাচন রয়েছে, যেটা বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই দিকেই তারা মনোনিবেশ করতে চাইছে। তাই অন্য কোনো জায়গার অন্য কোনো ঝামেলায় এই মুহূর্তে তারা কান দিতে রাজি নয়। তাই যেটা আশা করা যাচ্ছে যে আগামী দিনে বিজেপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে পোস্টার আরও পড়তেই থাকবে, একে অপরের বিরুদ্ধে তারা কথা বলতে থাকবেন এবং বিজেপির মধ্যে যে সমস্ত বিক্ষুব্ধ নেতাকর্মীরা রয়েছেন তাদের আলাদা করে মিটিং, জল্পনা কল্পনা এইসবও হয়তো চলতেই থাকবে। এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো প্রশ্নের উত্তর খোঁজা অত্যন্ত জরুরি। একটা হচ্ছে যে এই যে বিজেপির মধ্যে এখন সংঘাত চলছে, তাদের নিজেদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আসন্ন পুরভোটগুলিতে বিজেপি কীরকম ফলাফল করবে। উত্তরবঙ্গে পুরভোট রয়েছে, যেটা বিজেপির তুলনামূলক শক্তিশালী সংগঠন। কিন্তু এই যে এখন নানান রকম একে অপরের দিকে আঙুল তোলাতুলি চলছে, নানান রকম সংঘর্ষ চলছে, সংঘাত চলছে, সেইখানে দাঁড়িয়ে বিজেপিকে আদৌ ভালো ফলাফল করতে পারবে, নাকি কেএমসির ইলেকশনের মতো তারা তৃতীয় স্থানে পৌঁছে যাবে আবারও। আর দ্বিতীয় প্রশ্ন যেটা শান্তনু ঠাকুর জিজ্ঞেস করেছেন সেটা হচ্ছে সিএএ কবে থেকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। সিএএ ইমপ্লিমেন্ট করার কথা বলেছিল বিজেপি সরকার, কিন্তু এখন কার্যত সেটা কোল্ড স্টোরেজে চলে গেছে। এর পেছনে রাজনৈতিক কারণ কি কি আছে সেই নিয়ে আমরা একটি পর্ব করেছিলাম, আপনারা দেখতে পারেন ইচ্ছে হলে। কিন্তু যাই হোক, শান্তনু ঠাকুর এবং পশ্চিমবঙ্গে যে মতুয়া সমাজ রয়েছে তাদের মধ্যে থেকে কিন্তু এই প্রশ্নটা বারবার উঠে আসছে যে সিএএ কবে ইমপ্লিমেন্ট করা হবে। শান্তনু ঠাকুর কিছুদিন আগেই বলেছেন প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে চাইছেন সিএএ ইমপ্লিমেন্ট করে মতুয়াদেরকে নাগরিকত্ব দিতে, কিন্তু সবাই সেটা চায় না। অনেকেই আছেন যারা মতুয়াদের ভোটটা নিয়ে তাদেরকে কাটিয়ে দেবার মতলবে রয়েছেন। এটা ষড়যন্ত্র। এমনটাই হয়ে এসেছে বছরের পর বছর ধরে। বড় মাকে নিজের প্রতিশ্রুতি দিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে কোনো কাজ করেননি। এখানে প্রথম কথা হচ্ছে, বিজেপির এই মতুয়া সমাজের সমর্থন পাওয়ার পেছনে যদি ভিত্তি একটাই হয়ে থাকে নাগরিকত্ব দেওয়া, সিএএ ইমপ্লিমেন্ট করা,
তাহলে সেটা না করে আগামী দিনে বিজেপির অবস্থান কি হবে মতুয়া সমাজের মধ্যে, সেটা অবশ্যই দেখার বিষয় থাকবে। এবং তারই সঙ্গে দ্বিতীয় কথা হচ্ছে, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে চাইছেন যে সিএএ ইমপ্লিমেন্ট করা হোক, নাগরিকত্ব দেওয়া হোক, কিন্তু সেই কাজটা হচ্ছে না। কি করে? প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে চাইছেন, তারপরেও কিছু মানুষজন ষড়যন্ত্র করে সেটাকে আটকে দিতে চাইছে। কারা এই মানুষজন যারা প্রধানমন্ত্রীকে কাজ করতে দিচ্ছেন না? এখানে ইয়োর গেস ইজ অ্যাজ গুড অ্যাজ মাইন। এইবারে আসি আমাদের পঞ্চম এবং শেষ খবরে, যেটা এই সপ্তাহে চর্চায় ছিল। সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি ঐতিহাসিক রায় দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে পিতার যদি মৃত্যু হয় উইল বা ইচ্ছাপত্র বানানোর আগেই, তারপরেও তার সম্পত্তির ওপর কন্যাদের অগ্রাধিকার থাকবে। একটি রায়ে এই কথাটা বলা হয়েছে যে একজন পিতা যদি মারা যান, তাহলে তার যা সম্পত্তি রয়েছে, উপার্জিত সম্পত্তি এবং তার উত্তরাধিকারে পাওয়া সম্পত্তি যা রয়েছে, তার ওপরে কন্যাদের অগ্রাধিকার থাকবে পরিবারের অন্যান্য সদস্যদের থেকে, যদি তিনি ইচ্ছাপত্র বা উইল করে না গিয়ে থাকেন। এবং যদি যৌথ পরিবারে তিনি থেকে থাকেন, তাহলেও সেখানে কন্যাদের অগ্রাধিকার থাকবে। মানে একজন ব্যক্তি যদি মারা যান উইল বা ইচ্ছাপত্র করার আগে, তাহলে তার ভাইয়ের ছেলের থেকে তার নিজের কন্যাদের সেই সম্পত্তির ওপরে অগ্রাধিকার থাকবে। মাদ্রাজ হাইকোর্টে একটি মামলা করা হয়েছিল, যেখানে এই সংক্রান্ত একটি রায় দেওয়া হয়। সেইটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে এই পরিপ্রেক্ষিতেই 2 জাজের একটি বেঞ্চ এই ঐতিহাসিক রায় দিয়েছেন। আজকের পর্ব সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন। বাঙালিয়ানায় মোরা বাঙালিদের কথা বাংলায়। তাড়াতাড়ি চলে যান স্পটিফাইতে এবং শুনে নিন গুরু বাঙালি বটে। স্পটিফাই অ্যাপটা ডাউনলোড করুন আর সার্চ বারে গিয়ে লিখুন গুরু বাঙালি, ব্যাস। আর শুনে নিন পৌলমীর সঙ্গে এই গুরু বাঙালিদের গল্প। প্রত্যেক সপ্তাহে একটা করে নতুন গল্প। আর অবশ্যই জানাবেন কেমন লাগছে স্পটিফাইয়ের এই অরিজিনাল পডকাস্ট গুরু বাঙালি বটে।